তারিখরা ওই শাহজাহান শেখের বাড়ির তালা ভাঙতে পারলেন না এবং তালা ভাঙা গেল না, তখন তারা 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 বসে অপেক্ষা করছিলেন তাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশের জন্য। সেই সময় হঠাৎ করে আচমকা আমরা দেখতে পেলাম যে প্রায় 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 1000 খানেক মানুষ তারা জড়ো হলেন এবং তারা জড়ো হয়ে তারা স্লোগান দিতে থাকলেন, বিজেপির চক্রান্ত, ইডি-সিবিআই এর এই অভিযান বিজেপির চক্রান্ত, এই বলে তারা স্লোগান দিতে শুরু করলেন এবং স্লোগান দিতে দিতে তারা তারা শাহজাহান শেখের বাড়ির দিকে ঢুকতে শুরু করলেন এবং বাড়ির দিকে ঢুকতে শুরু করার মাত্রই তারা সেই বাড়ি পুরোপুরি কর্ডন অফ করে ঘিরে ফেললেন। তারা মানববন্ধন তৈরি করে তারা ঘিরে ফেললেন সেই বাড়ি এবং সেখানে বিক্ষোভ শুরু হলো। কেন আজকে সকালবেলা আগাম নোটিশ না দিয়ে ইডি এসে বাড়িতে হানা দিয়েছে এবং কেন কেন তৃণমূল কংগ্রেসকে বদনাম করা হচ্ছে, এই স্লোগান তারা দিতে শুরু করলেন এবং স্লোগান শুরু হওয়া মাত্রই আমরা দেখলাম যে একদল মারমুখী লোক তারা তারা চড়াও হলেন ইডি আধিকারিকদের ওপরে। ইডি আধিকারিকদের যে সমস্ত গাড়ি ছিল সেই সমস্ত গাড়ি ভাঙচুর করা শুরু হলো, সংবাদ মাধ্যমের যে সমস্ত গাড়ি ছিল সেগুলি ভাঙচুর করা শুরু হলো, যে সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছিলেন সেখানে তাদের মারধর করা শুরু হলো এবং 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 মুহূর্তের মধ্যে কিন্তু ওই জায়গায় সম্পূর্ণ দখল নিয়ে নিলেন সাধারণ মানুষ। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। সন্দেশখালীতে কি হলো? সন্দেশখালীতে সরবেরিয়া গ্রামে শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি। আপনারা জানেন আদালতের নির্দেশে যত সম্ভব তাড়াতাড়ি 6 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে এই দুর্নীতি তদন্ত শেষ করতে হবে। এটা কোন দুর্নীতি? এটা হচ্ছে রেশন দুর্নীতি। রেশন দুর্নীতিতে শেখ শাহজাহানের নাম জড়িয়েছে। আজ ভোরবেলাতেই সেই শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি তল্লাশিতে, কিন্তু দেখা যায় যে গেটে এমন এক তালা মারা রয়েছে, সেই তালাটা তারা খুলতে পারছে না। তারা প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করে, তারপরেই দেখতে পায় এক অদ্ভুত ব্যাপার। শয়ে শয়ে লোক সেখানে জড়ো হয়, বেশ কিছু মহিলা পুরুষ তারা এসে আক্রমণ করে এই ইডি অফিসারদের ওপরে, তাদেরকে মারধর করে, মাথা ফাটিয়ে দেয়, সেখান থেকে ঠেলতে ঠেলতে সরিয়ে দেয়। এন অবস্থায় কোনো পুলিশকে কিন্তু দেখা যায়নি, এমনকি সিআরপিএফ জওয়ান থাকা সত্ত্বেও তাদের এই ঔদ্ধত্য একটা অসম্ভব দুশ্চিন্তায় ফেলেছে। কেন বলুন তো? যে সাধারণত এরকম কেন্দ্রীয় বাহিনী আছে, সেইখানে এই রকম ঘটনা ঘটে, তাদের কি ভয় নেই? কিন্তু এই ক্ষেত্রে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীরা কিন্তু কোনো গুলি চালায়নি। একটা সন্দেহ যাক যে এরা কোন সাহসে এই রকম ধরনের একটা কর্মকাণ্ড হাতে নিল এবং করে ফেললো। তারা কিন্তু ভয়ে পালিয়েছে এই ইডি অফিসাররা। পরবর্তীকালে যেটা আমরা দেখতে পেলাম যে মাথা ফেটেছে, হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু কে এই শেখ শাহজাহান? তার বিরুদ্ধে রেশন কেলেঙ্কারির সম্পূর্ণ দায় রয়েছে এবং এমনই ইডি অফিসারদের দাবি যে তিনি এর মধ্যে জড়িত। সেই তদন্তেই তারা গিয়েছিলেন। কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার পর এই যে যারা এলো, যারা এই মারধর করলো, শয়ে শয়ে লোক, তারা কারা? তারা সব শাসক দলেরই লোক নিশ্চয়ই, বা শেখ শাহজাহানেরই লোক। কিন্তু এত সাহস এলো কোথা থেকে? সেখানে কেন পুলিশ প্রোটেকশন নেই? কেন পুলিশ সেটা সামলাতে পারলো না? কেন পুলিশ এলো না? এ ব্যাপারে সন্দেহ থাকছে। কিন্তু এই যে লোকগুলো গেছে তারা কিন্তু সাধারণ লোক। যদি সত্যি সত্যি এই কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতো তবে কি হতো বলুন তো? কি সাংঘাতিক পরিস্থিতিটা দাঁড়াতো। সেই ক্ষেত্রে তো দেখা যেত যে এই শাসক দল উল্টো কথা বলছে যে কেন্দ্রীয় বাহিনী দমন পীড়ন করছে, গুলি চালিয়ে এতগুলো লোককে মেরে দিয়েছে বা এতগুলো লোককে আহত করেছে, সেই দায় দায়িত্ব সম্পূর্ণ এই কেন্দ্রীয় তদন্ত বাহিনীর ওপরেই পড়ত, এই তদন্তকারীদের ওপরেই আসতো। সেই ক্ষেত্রে একটা সাংঘাতিক অভিযোগ নিয়ে আসা যেত। তবে কি এখানকার নেতৃবৃন্দ, এই দলের নেতৃবৃন্দ ইচ্ছাকৃতভাবে ওই সাধারণ মানুষকে এই মধ্যে ঢুকিয়ে দিয়েছে? নাকি এতই জনপ্রিয়তা এই শেখ শাহজাহানের
যে তার বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না, সেখানে এতটাই তিনি গরিবের মা বাপ, তাই এত লোক ছুটে এসছে। শেখ শাহজাহান কে ছিল? ততদূর জানা যায় যে তিনি সিপিএমে ছিলেন এবং সেখানে তার কুখ্যাত দুষ্কৃতী নামেই পরিচিত ছিলেন, কারণ এখনকার বর্তমান শাসক দল অন্ততপক্ষে সে কথাই আগে বলেছিল। এখন তিনি এই বর্তমান সরকারের ঘনিষ্ঠ এবং বড় একজন নেতা এবং শান কেলেঙ্কারিতে অভিযুক্ত। এই ব্যাপারে যখন নাকি দেখা যাচ্ছে যে সাংঘাতিক পরিস্থিতি, এই কেন্দ্রীয় বাহিনীর ওপরে আক্রমণ, সেই সময় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বলছে দেখুন। সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না? মন্তব্য বিচারপতি গাঙ্গুলির। এই যে মন্তব্যটা বিচারপতি গাঙ্গুলি দিয়েছেন, এটা কিন্তু বিচারপতি হিসেবে দেননি, এটা দিয়েছেন ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে। যে মতামত বা যে মন্তব্য একটা সাধারণ নাগরিক করে, আমরাও করছি, আমরাও সেই একই কথা বলছি। তিনি এর সঙ্গে আরো কিছু কথা বলেন। মিলিটারি তো ছিল, তাদের হাতে তো বন্দুক ছিল, তাহলে ওরা যদি এই করে তাহলে অন্ততপক্ষে 200 জনকে নিয়ে আসা উচিত ছিল এই কেন্দ্রীয় বাহিনীর। এই ক্ষেত্রেই তিনি রাজ্যপালের দিকে দিক নির্দেশ করেন যে রাজ্যপাল কেন বলছে না যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে। সেই ক্ষেত্রে রাজ্যপালের উদ্দেশ্যে বিচারপতি গাঙ্গুলি বলেননি, নাগরিক গাঙ্গুলি, মানে ভারতের নাগরিক হিসেবে বিচারপতি গাঙ্গুলি এই কথা বলেছে। এরপরে কিছু প্রতিক্রিয়া আসে। তাছাড়াও সবচেয়ে মারাত্মক যেটা ঘটে, ওখানে কিন্তু সংবাদ মাধ্যমের ওপরেও আক্রমণ করে এই সমস্ত উন্মত্ত জনতা। ব্যাপারে যখন সংবাদ মাধ্যম কুণাল ঘোষকে জিজ্ঞাসা করে, তখন তিনি কি বলছেন শুনুন। জাস্টিস গাঙ্গুলি আজকে বলেছেন যে রাজ্যপাল কেন ঘোষণা করছে না যে এই রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে গেছে, তদন্তকারীরাই যদি আক্রান্ত হয় তাহলে তদন্ত কিভাবে হবে? প্রধান বিচারপতির উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর ব্রিগেডে পাঠিয়ে দেয়া। যদি কোনো বিচারপতি তার উইশ লিস্ট সংবিধানের বাইরে গিয়ে, চেয়ারের বাইরে গিয়ে, এখতিয়ারের বাইরে গিয়ে যদি বারবার উইশ লিস্ট বেরিয়ে আসে, রাজ্যপালের এই করা উচিত, ওই করা উচিত, ওনার কি ধারণা আছে সারা বাংলা সম্পর্কে? অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে তখন উনি চুপ থাকেন কেন? উনি মনে প্রাণে সিপিএম এর বা বিরোধীদের বা বিজেপি, সিপিএম, মানে যারা তৃণমূলের বিরোধী, উনি তাদের হাওয়া দিচ্ছেন ধারাবাহিকভাবে। এই কারণেই, এই মন্তব্যগুলির কারণেই বিচার ব্যবস্থা, যাকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা করি, সেই বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে যায় এরকম কয়েকজন বিচারপতির মন্তব্যের জন্য। নিরপেক্ষতা বলে কিছু থাকে না। তিনি তো এক্সপোজ করে দিচ্ছেন তার পলিটিক্যাল উইশ লিস্ট, তিনি বলে দিচ্ছেন। প্রধান বিচারপতির উচিত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে হাইকোর্ট থেকে বার করে দিয়ে 7 তারিখ সিপিএম এর ব্রিগেডে পৌঁছে দিয়ে আসে। বিচারপতি গাঙ্গুলি প্রশ্ন তুলছেন যে তখন প্রশাসন, পুলিশ কোথায় ছিল, কি করছিল? উনি প্রশ্ন করার কে? উনি কি বিজেপির মুখপাত্র, না সিপিএম এর মুখপাত্র, নাকি ওনার এজলাসে মামলাটা হয়েছে? ওনার যদি নেতা সাজতে ইচ্ছা হয়ে থাকে তাহলে একটা টুল কিনে নিয়ে হাইকোর্ট পাড়ায় দাঁড়িয়ে টিফিন টাইমে টুলের উপর দাঁড়িয়ে বক্তৃতা করুন। আচমকা একটা ঘটনা ঘটিয়েছে, পরিকল্পিতভাবে বিজেপি ঘটিয়েছে, এজেন্সিকে পাঠিয়ে, সঙ্গে সেন্ট্রাল ফোর্সকে পাঠিয়ে উত্তেজনা তৈরি করে দিয়েছে, প্রভোকেশন দিয়েছে। তারপরে পুলিশ ছুটে এসে যা যা ব্যবস্থা করার করছে। চেয়ারটা হচ্ছে বিচারপতির আর কণ্ঠ হচ্ছে বিরোধীদের। পোশাক হচ্ছে বিচারপতির, পদ হচ্ছে বিচারপতির, কণ্ঠ হচ্ছে বিজেপি আর সিপিএম এর। রামবাম জোটের ক্যান্ডিডেট হচ্ছে এই অভিজিৎ গাঙ্গুলি। উনি কেন চেয়ারে বসে চেয়ারটাকে মিসইউজ করছেন কেন? আপনার হাতে মামলা। আপনার হাতে যদি মামলা না থাকে তাহলে রাজ্যপালের কি করা উচিত, ওর কি করা উচিত, তমুকের কি করা উচিত, আপনি বলার কে? নিজের উইশ লিস্ট চাপিয়ে দেবেন না। বাংলায় এই গন্ডগোল করার চেষ্টা করছে বিজেপি, নানাভাবে গন্ডগোল করার চেষ্টা করছে, প্ররোচনা দিচ্ছে, উত্তেজনা তৈরি করে দিচ্ছে। পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেস, সাধারণ নাগরিকরা সব ঠিক রাখার চেষ্টা করছেন।
কিন্তু আজকে যে কথাটা জাস্টিস গাঙ্গুলি বললেন সেটা পুরোদস্তুর কমরেড গাঙ্গুলির কথা। শুনলেন কুণাল ঘোষ কি বলছেন। তিনি তার দলের তরফ থেকে যেরকম ভাবে বলার কথা, যেরকম ভাবে বলা হবে সেটাই তিনি বলেছেন, কিন্তু তিনি ভুলে গেছেন এর আগে যখন তিনি সারদা কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন তখন তিনি কি বলেছিলেন। ওই পুলিশ বেষ্টনীর মধ্যে থেকে তিনি যেটা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই সারদা কাণ্ডের সমস্ত সুবিধাভোগী। আজকে দেখুন কি পরিস্থিতি, কোনখানে পরিবর্তিত হয়েছে। আজকে কুণাল ঘোষ যে কথা বলছেন ঠিক বিপরীত কথা বলছেন। তাহলে যদি প্রশ্ন করা হয় যে কুণাল ঘোষ সেই দিনকার যে ব্যক্তি, সেই কুণাল ঘোষ যে কথা বলেছে, আজকে কুণাল ঘোষ যে কথা তুলছে, তার মধ্যে মিল কোথায়? তিনি কি উত্তর দেবেন? বিচারপতি এখানে বিচারপতি হিসেবে কথাটা বলেননি, সেটা আমাদের মনে হয়েছে। তিনি বলেছেন একজন নাগরিক হিসেবে। নাগরিক হিসেবে কিছু প্রতিবাদ করার অধিকার সবার আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই আমরা দেখতে পাচ্ছি নবান্ন থেকেই তার দলের কথা অনেক সময় বলছেন। সেই অধিকার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে? নবান্ন থেকেই বলছেন তার দলের কর্মসূচি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বিচারপতি ওই বিচারের আসন থেকে এ কথা বলেননি। সেই কথা অন্ততপক্ষে আমরা জানতে পারিনি যে তিনি আসনে বসে এই কথা বলেছেন। বিজিত গাঙ্গুলি এ কথা বলতেই পারেন, তার স্বাধীন সত্তা আছে। সেই একই উপলব্ধি করছি এই ক্ষেত্রে এরকম ঘটছে কেন। তবে কি তৃণমূল পার্টি কোণঠাসা এই মুহূর্তে দুর্নীতির দায়ে? তারা কি এখন এইভাবে তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, এইভাবে প্রতিরোধ করবার চেষ্টা করছে যে আমরা এই তদন্ত করতে দেব না, শেষ করতে দেব না, যেখানেই যাবে সেখানেই আমরা মারামারি করব যাতে তদন্ত বিঘ্নিত হয়, তদন্ত বন্ধ হয়? ভয়টা তাহলে কোথায়? যত ভয় বাড়ছে তত দেখতে পাচ্ছি এই তৃণমূল দল মরিয়া হয়ে উঠছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে। আবার কি গুন্ডা বাহিনী ছাড়া বলবোটা কি? গুন্ডার মতন যদি কাজকর্ম করে তারা গুন্ডা বাহিনীর মতনই কাজ করছে, তাই গুন্ডা বাহিনী বলছি। সেখানে তিনি সেই দোষ কিছু দেখতে পেলেন না। তার দলের কর্মীদের বলছেন যে প্ররোচনা পা দেবেন না। আরে প্ররোচনা পা দেবে না, ছেলে নেতৃত্বকে তো মানছেই না, আপনাদের নেতৃত্বকে মানছেই না, কোনো লোকই মানছে না। সেটা আমরা পঞ্চায়েত ভোটের অবস্থাতে যখন নাকি সেই প্রস্তুতি চলছিল সেখানেই দেখেছি আপনাদের নেতাদের কোনো গুরুত্বই নেই কর্মীদের কাছে। কর্মীদের কাছে এই মুহূর্তে গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অর্থ। যে কোনো ভাবেই হোক অর্থ রোজগার করতে হবে। বর্তমানে এই টিএমসি দল মানে তৃণমূল কংগ্রেস দল কোনো দল নয়, একটি কোম্পানি। কোম্পানিতে কত বেশি দাঁড়ি করা যাবে তার মাইনে তত বাড়বে। সুতরাং সেইভাবেই কুণাল ঘোষও চলছেন। কুণাল ঘোষও সেই কথাই বলছেন, সেই কাজই করছেন। অতএব সেটাকে সমর্থন করা যায় না। মানুষ হিসেবে যে কোনো কথা যে কেউ জনসাধারণের স্বার্থে বলতে পারে। এখানে বিচারপতি, রাষ্ট্রপতি এর কোনো কথা নেই। রাষ্ট্রপতি থাকলে রাষ্ট্রপতি তার আসনে যখন থাকলেন, তাই বলে তার ব্যক্তিগত জীবনের কোনো কথা তিনি বলতে পারবেন না, তাই বলে তিনি ভোট দিতে পারবেন না? এটা কখনো হয়? তার সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারবেন না? পারবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে বিচারপতিকে টেনে নিয়ে এসে তাকে ছোট করবার চেষ্টা হচ্ছে। এই কুণাল ঘোষের এত ঔদ্ধত্যটা কিসের? আমরা বারবারই দেখতে পাচ্ছি এই কুণাল ঘোষকে এগিয়ে দিচ্ছে কে? এর পেছনে আসলে কে আছে? কার এত ঔদ্ধত্য যে এই সমস্ত কিছুতেই এই কুণাল ঘোষকে এগিয়ে দিচ্ছে? কুণাল ঘোষ কি ইচ্ছাকৃতভাবে নিজেই করছে না কেউ এগিয়ে দিচ্ছে? এরকম ধরনের কথাবার্তা আপনারা কি অন্য কোনো নেতৃত্বের কাছ থেকে, সেটা তৃণমূল কংগ্রেসেরও কোনো নেতৃত্ব এই কথা বলছে? বলছে না, কুণাল ঘোষ বলছে। কিন্তু কি কারণে, কি সাহসে, সেটা আমাদের জানা নেই। পরবর্তীকালে অবশ্যই জানতে পারবো যে এর শেষটা কোথায়। কারণ তদন্ত যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ততই তদন্তকে বাধা দেওয়ার চেষ্টা চলছে। সেটা কিন্তু কুণাল ঘোষের কথাতেও বোঝা যাচ্ছে। কারণ বলছে এটা বিজেপির চক্রান্ত, কিন্তু আসলে তো তা নয়। আসলে তা নয়, এটা আদালতের নির্দেশে। কারণ দেখলেন সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতের নির্দেশে রাত্রিবেলায় তুলে নিয়ে গিয়ে
কণ্ঠস্বর নমুনা নিয়ে তারপরে আবার এসএসকেএম এ ফেরত দেওয়া হয়েছে এবং এসএসকেএম এর বিরুদ্ধেও আদেশ জারি হয়েছে। কি করে এই এত অপরাধীরা দিনের পর দিন এই হাসপাতালে থাকছে তার হলফনামা জমা দিতে, তার কারণ বিচারকরা কিন্তু ছেড়ে দেবে না। সেই ক্ষেত্রেই বিচারকদের ওপর এই বিরক্ত হচ্ছে বা তাদের রাগ প্রকাশ করছে এই সব দলের মুখপাত্ররা, এছাড়া আর কিছু নয়। তাহলে কি হচ্ছে, যত তিনি এই বিদ্বেষ দেখাবেন ততই তার দলে তার মাইনে বাড়বে, হয়তো তাই, কারণ পজিশন বাড়বে। কে এই কুণাল ঘোষ? কুণাল ঘোষকে আমরা কি দেখেছি? কুণাল ঘোষকে আমরা কখন চিনতে পেরেছি? যখন তিনি এলে ছিলেন তখন থেকেই কুণাল ঘোষকে চিনেছি। অতএব জেলবন্দি কুণাল ঘোষের পরিচিতি প্রথম এসছে আমাদের কাছে, পরবর্তীকালে এখন দেখছি তিনি সেই দলেরই মুখপাত্র হয়ে এইসব আজে বাজে কথা বলছে। এ ব্যাপারে ইডি পরবর্তী কি পদক্ষেপ নেয় এবং আদালতও কি পদক্ষেপ নেয় সেদিকে আমরা নজর রাখবো। আর আপনারা আপনাদের মতামত জানান। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।